জনাব সাইদুর রহমান, নির্বাহী পরিচালক, রোড সেফটি ফাউন্ডেশন, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আপনারা যে খবরটির কথা আমি পড়লাম, যে আপনারা পরিসংখ্যানটা দিয়েছেন, সেখানে বেশিরভাগ মোটরসাইকেল দুর্ঘটনা। এটা সবসময়ই দেখা যায় সবচেয়ে অনিরাপদ যানবাহনগুলোর মধ্যে অন্যতম। আমাদের দেশে প্রতি বছর অনেক মানুষ মারা যান, অনেক দুর্ঘটনা হয়, সেটা প্রায় 1/3 মানে এই কি কারণে আসলে এই মোটরসাইকেল দুর্ঘটনাগুলো হয়েছে সে বিষয়ে আপনারা কোনো স্টাডি করেছেন কিনা? জি, আমরা যদি এটা একটু কারেকশন করে নেই, লোটন একরাম, মানে এই দুর্ঘটনার খবরগুলো আসলে অনেকটা একই রকম হয়ে গেছে, কিন্তু আমরা যে মানুষগুলোর কথা বলছি 417 জন নিহত হলেন, এই 417টি পরিবারে এটা আসলে সারা জীবনের খবর। সেইভাবে হয়তো আমরা খুব স্ট্যাটিস্টিক্সগুলো পড়ি, স্ট্যাটিস্টিক্সগুলো যেভাবে আসে, কিন্তু প্রতিকার নেই। দেখেন 1/3 মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। রোড সেফটি ফাউন্ডেশনের এই প্রতিবেদনটি খুবই আমাদের তাৎপর্যপূর্ণ, কারণ এটা আমাদের প্রশাসনকে এবং আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোন সেক্টরে এবং কি কারণে, কোন কোন ত্রুটির কারণে এই দুর্ঘটনাটা হচ্ছে, এবং এতে একই সঙ্গে তারা কিছু সুপারিশও করেছে। তো আমি যেটা বলবো, এখানে আমাদের প্রশাসন, বিশেষ করে যারা মনিটরিংয়ের দায়িত্বে আছেন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, তাদের চরম অবহেলা। আপনার এটা সড়কগুলোতে রীতিমতো একটা নৈরাজ্যকর পরিস্থিতি বিদ্যমান। আপনি দেখেন মহাসড়কে আপনার নসিমন, করিমন, এই ধরনের যে আপনার এই যে কম গতির যানবাহনগুলোর কারণে কিন্তু আপনার বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে, এবং আপনার দেখা যাচ্ছে আবার একই সঙ্গে মহাসড়কে আপনার মোট বাইক চলার যে অনুমতি দেওয়া, এটার কারণে কিন্তু ব্যাপক। এবং আজকের যে মৃত্যু, এর মধ্যে দেখেন আপনি বেশিরভাগই আপনার বাইকের অ্যাক্সিডেন্টে তারা মৃত্যুবরণ করেছে 34%। তো এই জিনিসটা বারবারই ওনাদের এই ধরনের প্রতিবেদন ওনারা মাঝে মাঝে দিয়ে থাকেন, কিন্তু তারপর আমাদের প্রশাসনের ঘুম ভাঙে না। আমরা এতগুলো প্রাণ জড়ে যায়, একই ফ্যামিলির 4 জন 5 জন করে মারা যায়, কিন্তু আমরা এটা লাগাম টেনে ধরতে পারছি না। এবং ত্রুটিগুলা যে ত্রুটিগুলা যে ওনারা যেটা বলছেন যে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ চালক, বিআরটি এর জনবল কম, তারপরে নানান ধরনের, এবং আপনার এই যে ড্রাইভারদের অস্থিরতা, এবং মহাসড়কে আপনার যে চাঁদাবাজি, নানান ধরনের কথা বলছেন ওনাদের যে প্রতিবেদন। আমি সম্পূর্ণ ওনাদের যে কারণগুলো এবং সুপারিশগুলোর সঙ্গে একমত। আমরা এই ক্ষেত্রে যে সংশ্লিষ্ট যে সরকারি প্রশাসন আছে, তাদেরকে দ্রুত এই যে আপনার মহাসড়ক এবং সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটছে, এগুলোকে লাগাম টেনে ধরার জন্য বিশেষ করে উন্নত দেশগুলোতে এই ধরনের রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যেসব পদক্ষেপগুলো নিয়েছে, আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু এই ধরনের কিছু কিছু ইনিশিয়েটিভ নিতে পারি। মডেল টেস্ট হিসেবে হাই রোডে আমরা একটু ওনাদের ফাইন্ডিংসটা যদি একটু জানি। আমি আর আশা করছি এখন আমাকে শুনতে পাচ্ছেন সাইদুর রহমান। মোটরসাইকেল দুর্ঘটনায় সাধারণত তরুণরা দুর্ঘটনার শিকার হন। নানান বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের, বিশেষ করে মোটরসাইকেলের চালনার লাইসেন্স থাকে না, বয়স কম থাকে, নানান ধরনের। আর সবচেয়ে বড় কথা, এই প্রশ্নটা কি করা যায় কিনা লোটন একরাম, যে মোটরসাইকেল আমরা কেনার ক্ষেত্রে দেখি, মোটরসাইকেল তো আসলে নিজস্ব বাহন, এর কোনো ড্রাইভার থাকে না। সুতরাং যিনি মোটরসাইকেল কিনছেন, তিনি মোটরসাইকেলের নিশ্চয়ই চালাতে পারেন বলেই কিনছেন। তার আসলে ড্রাইভিং লাইসেন্সটা থাকা দরকার কিনা? অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত। আর এখানে আপনি যেটা বলেন যে ওই যে বয়স, এই যে আপনি দেখবেন বেশিরভাগ রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অতি গতিতে গাড়ি চালানো, সেটা আপনার আপনার বাস, ট্রাকও আছে, একই সঙ্গে বাইক যারা চালান, যেসব ইয়াং ছেলে মেয়ে বা ছেলেরা, সেখানে তারা কিন্তু অতিরিক্ত গতিতে কিন্তু হাই রোডে গাড়িগুলো চালান। তো সেক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ করার জন্য যে প্রযুক্তি নির্ভর আমরা অ্যাপস ব্যবহার করতে পারি আমাদের সরকারি সংস্থাগুলো। যেমন আমরা উন্নত দেশগুলোতে যেটা দেখি, হাই রোডে যখন গাড়ি চলে তখন দেখা যাচ্ছে আপনার স্পিড গান ব্যবহার করে। স্পিড গান তো আমাদের দেশেও ব্যবহার হয়, একটু যদি পেয়েছি বোধহয় ওনাকে।
ওনাকে পেয়েছি, সাইদুর রহমান। আপনাদের যে ফাইন্ডিংস, সেখানে আসলে মোটরসাইকেল দুর্ঘটনার কারণগুলো আপনারা কি মানে পেয়েছেন? কারণ যতগুলো স্ট্যাটিস্টিক্স আপনারা দিয়েছেন, তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা এই 3/1 ভাগ। দেখুন, মোটরসাইকেল একক সড়ক দুর্ঘটনা এককভাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটনা ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনায়। বাংলাদেশে টোটাল যে মোটরযান আছে তার 71% হচ্ছে মোটরসাইকেল, টোটাল মোটরযানের। এই 71% মোটরসাইকেলের মধ্যে একটি বড় অংশ চলে গেছে অপ্রাপ্তবয়স্ক কিশোর তরুণদের হাতে, এবং এরা ট্রাফিক আইন জানে না, জানলেও মানার প্রয়োজনীয়তা বোধ করে না, এবং এরা একটা বেপরোয়া গতিতে মোটরসাইকেল ড্রাইভ করে, যার ফলে তারা দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে এবং অন্যদেরকেও আক্রান্ত করছে। মোটরসাইকেল দুর্ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র বেপরোয়া মোটরসাইকেল চালানোই দায়ী না, এর পাশাপাশি যে পণ্যবাহী যানবাহনগুলো আছে, দ্রুত গতির যানবাহনগুলো আছে, সেগুলোও বেপরোয়া চলছে, তারাও কিন্তু চাপা ধাক্কা দিয়ে মোটরসাইকেলকে আক্রান্ত করছে। সব মিলিয়ে মোটরসাইকেল নিজে যেমন দুর্ঘটনার ক্ষেত্রে দায়ী হচ্ছে, তেমনি যাত্রীবাহী এবং পণ্যবাহী বেপরোয়া যানবাহনের চাপা ধাক্কাতেও মোটরসাইকেল আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে মোটরসাইকেলের আক্রান্তের সংখ্যাটা সবসময় বেশি হয়ে যাচ্ছে। মানে মোটরসাইকেলের পরে দেখা যাচ্ছে থ্রি হুইলারের যাত্রী। টেকসই পরিবহন কৌশল দরকার, মোটরসাইকেলকে উৎসাহিত করতে হবে, কিন্তু মানুষের যাতায়াতের তো উন্নত বিকল্প ব্যবস্থা করতে হবে, সেটা তো আমরা করছি না। এই যে টেকসই পরিবহন কৌশল না থাকার কারণে সড়ক দুর্ঘটনা কোনোভাবে রোধ করা যাচ্ছে না। আমরা শুধুমাত্র সরকারের যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে তারা সবসময় পরিকল্পনা প্রণয়ন করতে ব্যস্ত, তারা মানে কমিটি গঠন এবং সুপারিশ তৈরি, এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ সাইদুর রহমান যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই। বিরতির আগে যেমন বলছিলাম যে একটা হেডলাইন্স, লাগামহীন সবজির বাজারে কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি। যদি একটু খবরটা দেখি, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে আরও বেড়েছে শাকসবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে, আর প্রতি কেজি কাঁচা মরিচের জন্য গুনতে হচ্ছে ৩০০ টাকার বেশি। যুক্ত করে নেব রেজাউল করিম সিদ্দিক, বাজার বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। রেজাউল করিম সিদ্দিক, মানে এই সময় এসে হঠাৎ করে সবজির দাম বাড়ার আসলে কি কারণ? ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। আসলে যদি আমরা একটু দেখি যে আসলে কি হঠাৎ করে বেড়েছে, আপনি যদি বিশ্লেষণ করেন বিগত সময়গুলোতে যখনই নাকি আমাদের আবহাওয়ার কোনো প্রতিকূলতা দেখা যায়, অর্থাৎ প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড বৃষ্টি বা প্রচণ্ড ঠান্ডা, এরকম যে প্রতিকূলতা দেখা যায়, তখনই কিন্তু আসলে এই সমস্ত জায়গাগুলোতে এক ধরনের প্রভাব পড়ে। যদিও এগুলো অনেক ক্ষেত্রেই অনেকে মনে করেন অজুহাত, কিন্তু অজুহাতের কিছু অংশ থাকলেও এটা কিন্তু বাস্তব। যে যেমন ধরেন যে গত কয়েকদিনে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে কিন্তু মরিচের ক্ষেত তলিয়ে গেছে। আবার আরেকটা জিনিস আমরা জানি যে তার আগেও কিন্তু ছিল একটা ব্যবসা গরমের মতো, এবং সেই জায়গাগুলোতেও কিন্তু মাঠে উৎপাদনশীলতা আমরা দেখতে পাইনি। একটা কথা মনে রাখতে হবে, এগুলো কিন্তু কারখানায় উৎপাদিত হয় না, এগুলো কিন্তু মাঠে উৎপাদিত হয়। আর মাঠের উৎপাদনের ক্ষেত্রে যে প্রাকৃতিক পরিবেশ, সেটা কিন্তু একটা ফ্যাক্টর, এবং এটাই একটা প্রধান বিষয়। আরেকটা জিনিস এর মধ্যে যেটি কাজ করেছে, আমরা জানি যে আমরা কিন্তু অনেক পণ্যই বিদেশ থেকে আমদানি করি, তার মধ্যে কাঁচা মরিচও কিন্তু অন্যতম। যেমন সময়গুলোতে আপনি জানেন যে দুর্গাপূজার কারণে আমাদের বর্ডারগুলো বন্ধ ছিল, বর্ডার ট্রেডিং বন্ধ ছিল, এবং সে কারণেও কিন্তু আমরা ভারত থেকে বা অন্যান্য জায়গা থেকে যেগুলো আমাদের কাঁচামরিচ আসার কথা, বিশেষত ভারত থেকেই, সেটা কিন্তু আসেনি। তো এক ধরনের প্রাকৃতিক প্রতিকূলতা, আরেকদিকে সাপ্লাই চেইনে কোনো ধরনের বাধা সৃষ্টি হওয়া বা কোনো রকমের বিপত্তি সৃষ্টি হওয়া, সেটা তো বাজারের উপরে এক ধরনের প্রভাব পড়ে, এবং আমাদেরকে এটা মেনে নিতে হবে, কারণ সবটাই এটা সবজির বিষয় মেনে নিলাম যুক্তি, কিন্তু খাসির মাংস ১২০, গরুর মাংস ৮০০ টাকা, এছাড়া ১ কেজির ওজনের ইলিশ ২৪০০ থেকে ২৫০০, আবার আমার সহকর্মী পেছন থেকে বলছেন ৩২০০ টাকা। প্রতি কেজি বোয়াল ৭৫০ থেকে ৯০০ টাকা, কোরাল ৮০০, ৮৫০, এমনকি কাচকি মাছ সেটাও ৬৫০ টাকা কেজি। মানে এগুলো
আমি যদি এগুলো বলি, এগুলো নিশ্চয়ই এগুলোর পেছনে যে কারণগুলো বিদ্যমান সেটা আপনারা নিজেরাই জানেন। যে আমরা আগে যখন 1 লক্ষ টন ইলিশ উৎপাদন করতাম, সেই ইলিশ বাজারে আসতো, এখন 5 লক্ষ টনের মতো ইলিশ উৎপাদন করি, সেটা কি বাজারে আসছে? একসাথে আসছে না। কিন্তু যখন ধরা পড়ছে তখন সেগুলো কিন্তু বাজারে আসছে না। আসলে সেগুলো তখন চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্টকে, এবং স্টকে যাওয়ার কারণে এগুলো কিন্তু বাজারে যখন ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, তখনই সেই ইলিশ বা সেই ধরনের মাছগুলো কিন্তু বাজারে দেওয়া হচ্ছে। সো আমরা এভাবে বলতে পারি যে না এই সমস্ত জায়গাগুলোতে কিছু অ্যাক্টর কাজ করেন, যে অ্যাক্টরের কারণে আমরা আসলে বাজারে সাপ্লাই চেইনটা দেখতে পাই না, এবং আমরা ওই রকম ভাবে যে মানে এটা বৈধ কিনা এই যে স্টকে চলে যাওয়া বা সাপ্লাই চেইন ইন্টারাপ্ট করা? আমার কথা হচ্ছে যে বাজারে আমার খেয়াল করে দেখেন, যখন নাকি আমার চাহিদার তুলনায় বেশি উৎপাদন হবে তখন আমি নিশ্চয়ই কিছু স্টক করব, কারণ সেটা না হলে তো আমার মাছটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন আমার চাহিদা রয়েছে, বাজার যথেষ্ট পরিমাণে অ্যাবজর্ব করতে পারে, ক্রাইসিস তৈরি করার জন্য স্টক করা এটা তো অবশ্যই বৈধ না। জি এবং নিশ্চয়ই সেই জায়গাগুলোতে আমরা একটু আমাদের একটু দেখার ব্যাপার আছে। কারণ আমি গতকালও বলেছিলাম যে উৎপাদনের জায়গাগুলোতে আমরা যথেষ্ট রকমের সক্ষমতা অর্জন করেছি, কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জায়গায় এবং বাজার ব্যবস্থাপনার জায়গায় আমাদের দক্ষতাটা তুলনামূলকভাবে অনেক কম। এবং এই জায়গাগুলোতে নানা রকমের চক্র এবং নানা রকমের সিন্ডিকেটের কথা বলি, সেটা কাজ করছে। এবং এটা কিন্তু একটা বড় কথা যে সিন্ডিকেট কেন থাকবে, এবং আমরা সিন্ডিকেটের কথা বলি, সরকারও সিন্ডিকেটের কথা বলে, তাহলে তাদেরকে কি চিহ্নিত করতে পারে না? আসলে তারা তো সাধারণ মানুষ, তারা হচ্ছে শক্তিশালী মানুষ। এই প্রশ্নে যদি একটু যুক্ত করি, লোটন একরাম আপনাকে, চিহ্নিত করতে পারে না? ধন্যবাদ রেজাউল করিম ভাই, খুবই গুরুত্বপূর্ণ যে বাজার সিন্ডিকেটের কথা বলেছেন। এই বাজার সিন্ডিকেট সরকার আসে সরকার যায়, এটা রাজনৈতিক সরকার আসে আরেকটা রাজনৈতিক সরকার আসে, দেখা যায় একটি দলের মানে সমর্থকরা এই যে বাজার সিন্ডিকেট আপনার নিয়ন্ত্রণ করে, পরবর্তী যে সরকার ক্ষমতা সে সরকারের মানে সমর্থক হয়ে তারাই আবার একটু বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। এখন কিন্তু একটা আপনার দেখা যাচ্ছে এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এখন কিন্তু এই বাজার সিন্ডিকেটটা ভাঙার মতো একটা উপযুক্ত সময়। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার কারণেই কিন্তু এই সিন্ডিকেটটা ভাঙা যাচ্ছে না। আপনি দেখেন এই যে ভাই যেখানে বলল যে আমাদের মানে উৎপাদন যথেষ্ট আমাদের, কিন্তু আমাদের বাজার ম্যানেজমেন্টটা মানে আমাদের ত্রুটি এবং সিন্ডিকেটের কারণেই কিন্তু আমাদের আজকের এই যে আপনার দেখা যাচ্ছে উৎপাদন কস্ট যেখানে আপনার 50 টাকা, সেখানে আজকে আমাদেরকে কিনতে হচ্ছে আপনার 300 টাকা কাঁচামরিচ। তো এখন এই যে 5 গুণ 10 গুণ বেশি দামে কিনতে হচ্ছে আপনার এই জায়গাটায় আমাদের বাজার ব্যবস্থাপনায় এই ত্রুটি, এই সিন্ডিকেট, এই যে আমাদের এই যে নৈরাজ্য, এটা রীতিমতো এই নৈরাজ্যের হাত থেকে আমাদের এই যে গ্রাহকদেরকে, আমাদের ভোক্তাদেরকে রক্ষা করার জন্য সরকার এবং সরকারি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে আরো মানে তৎপর হওয়া দরকার এবং তাদেরকে আইনের প্রয়োগ এখানে বাজারের যে একটা মূল্য বেঁধে দিতে পারেন, যেটা আপনার এটা তো আছে বেঁধে দেওয়া অনেক ক্ষেত্রে, অনেক মূল্যের ক্ষেত্রে আছে, এবং উৎপাদন খরচ থেকে এটা রাজধানীতে আসতে কত টাকা খরচ হয় সেটা যোগ করে দিয়ে একটা পার্সেন্ট লাভ ধরে কিন্তু বাজার মূল্যটা দেওয়া উচিত। কিন্তু এখানে সে ধরনের কোনো তৎপরতা নেই। অনেক ধন্যবাদ লোটন একরাম এবং রেজাউল করিম সিদ্দিক, আপনাদের দুইজনকে যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময়ে ৭১ দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকবেন আশা করি।